স্বাদটা অনেক ভালো হয়েছে, কিন্তু আপনারা নিজে রেঁধে খাইয়ে দেখবেন যে কি টেস্টি। এখন আসলে ফাইনালি আমাদের সেই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা আজকে মানে শর্টকাটে একটা ব্রানি রান্না করেছি, সেই ব্রানিটা খাবো। আসলে সবচেয়ে সালাদটা আমার কাছে না জোস লাগছে। ও আসলে এটি আমরা একটু খেয়ে দেখি। খাও। হ্যাঁ, আসলে বলে বোঝাতে পারবো না যে কতটা এক্সিলেন্ট রান্না হয়েছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি কাছাকাছি থাকতেন তাহলে একসাথে এই স্বাদটা নিতে পারতাম, সবাই মিলে একসাথে স্বাদটা নিতে পারতাম। খুব সুন্দর একটা স্বাদ হয়েছে। একবারে কোনো রকম ঘি এখানে ব্যবহার করি নাই, তেলের পরিমাণ কম ব্যবহার করেছি। সব কিছু আমি রান্নাটা কিভাবে করেছি একবারে শর্টকাট প্রসেসে আমি রান্নাটি আপনাদের দেখাবো। তা চলুন আমরা এখন দেখে নিই এই রান্নাটা কিভাবে করেছি। রান্নাটি দেখলে বুঝতে পারবেন কতটা শর্টকাট এবং কোনো মশলাপাতি একবারে খুব কম পরিমাণ দিয়ে কিন্তু আমরা এই রান্নাটা করেছি। তো চলুন আমরা দেখে নিই। সম্মানিত ভিউয়ার্স, আজকে শুক্রবার, যদিও ভিডিওটা যখন দেখছেন তখন শুক্রবার না, কিন্তু আজকে শুক্রবার, তার জন্য আমরা একটু বিরিয়ানি রান্না করব। তা আজকে সম্পূর্ণ পানি ছাড়া কিভাবে হচ্ছে বিরিয়ানির মাংসটা পাক করতে হয় এবং যেমন ঘি ছাড়া, কাজু বাদাম, তারপরে হচ্ছে আলু বোকারা, এইগুলা ছাড়া একবারে নর্মালভাবে কিভাবে খুব সহজে এবং কম সময়ের ভিতরে আমরা বিরিয়ানি পাক করতে পারি, সেটা আমরা এখন একটা একটা করে আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমি সর্বপ্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মাংস। আপনারা পরিমাণে কম বেশি নিতে পারেন। 1 কেজি মাংস এখানে নিয়ে নিয়েছি। তো 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে একটা একটা করে মশলা আমরা এই মাংসের সাথে মিক্সড করব। তো সর্বপ্রথমে আমি কিছু পেঁয়াজ কিউব করে কাটা নিয়ে নিয়েছি। 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। পেঁয়াজ একটু বেশি দিলেও সমস্যা নেই, যারা পেঁয়াজ কম খান তারা পেঁয়াজ কম দিবেন, তাহলেই চলবে। এরপরে বন্ধুরা আমরা পেঁয়াজ দিয়ে নিয়েছি। এরপরে আমরা একে একে আমরা মশলাগুলা দেব। তো সর্বপ্রথমে আমি এখানে বাটা মরিচ আছে। আমরা বিশেষ করে জানি যে সাধারণত হচ্ছে বিরিয়ানিতে শুকনা মরিচ ব্যবহার করে না, কিন্তু আমি আজকে শুকনা মরিচ দিয়ে রান্না করব। আপনারা কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। বিরিয়ানিটা আমার একটু লাল লাল হলে আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি শুকনা মরিচ এতটুকু পরিমাণ শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম। এরপরে জিরা বাটা আমরা এতটুকু পরিমাণ দিয়ে দিলাম। এরপরে রসুন বাটা, এটা আপনার স্বাদ অনুযায়ী আপনি কম বেশি দিতে পারেন। অনেকে রসুন কম খায়, অনেকে রসুন বেশি খায়। রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে যেটা এরপরে আমরা দেব হচ্ছে একটু লেবুর রস। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একটা লেবু 4 ফালা করার পরে ঠিক এই সাইজের 4 ফালার 1 ফালা লেবু আমরা এখানে রস করে নিয়েছি, সেটা এখন দিয়ে দেব। আপনারা টক দইও কিন্তু দিতে পারেন। তা আমি টক দই না, আমি হচ্ছে লেবুর রস দিলাম। লেবু যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ভিনেগারও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দেব পেঁয়াজের বেরেস্তা। তবে এই পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই মশমশা, এই যে চাপ দিলে দেখেন একবারে মসমস একটা শব্দ হচ্ছে। এই মশমশা পেঁয়াজের বেরেস্তা আপনার দিতে হবে। আমরা সাধারণত পেঁয়াজের বেরেস্তা করলে হচ্ছে সেটা হয়ে যায় এক কথায় কি বলবো, একবারে নরম হয়, কিন্তু মশমশা পেঁয়াজের বেরেস্তা যদি হয় তাহলে আসলে খুব স্বাদ লাগবে এবং খুব ভালো লাগবে। তার জন্য মশমশা পেঁয়াজের বেরেস্তাই দিয়েছি। এবার এগুলাকে সুন্দরভাবে
মাখাবো। লবণটা একটু খেয়াল রাখবেন, লবণটা দিবেন একবারে শেষে, একবারে শেষে লবণটা দিবেন। এছাড়াও আপনারা চাইলে গুঁড়া মশলা কিন্তু দিতে পারেন। আমি গুঁড়া মশলা তো অবশ্যই দেব, অবশ্যই গুঁড়া মশলা দেব। গুঁড়া মশলার সাথে কি কি থাকছে সব কিছু দেখিয়ে দিচ্ছি একে একে করে। এই মশলাগুলো দেওয়ার পরে এটা সুন্দর করে মিক্স করে নেবেন, সুন্দর করে মিক্স করে নেবেন। দেখবেন যে সব মাংসের সমস্ত জায়গায় জানি মশলাগুলো লেগে যায়, সেভাবে একটু সুন্দর করে মিক্স করে নেবেন। ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা এই শর্ট প্রসেসে আপনারা বিরিয়ানিটা কিন্তু রান্না করতে পারবেন। ইনস্ট্যান্ট দেখা যায় অনেক সময় মেহমান চলে আসছে, খুব কম সময়ের ভিতরে আপনার বিরিয়ানি রান্না করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসে আপনি রান্না করতে পারেন। আজকে অবশ্যই আমি যে বিরিয়ানিটা রান্না করছি এটা হচ্ছে গরুর মাংস দিয়ে। আমি পরবর্তীতে আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে আমি পরবর্তীতে খাসির মাংস দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এরপরে আমি সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরম মশলা, অর্থাৎ লবঙ্গ, এলাচ। লবঙ্গর পরিমাণ খুবই কম থাকবে। লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী একসাথে এটা হালকা ভেজে তারপরে বেটে নিয়েছি, বা আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। এরপরে থাকছে এখানে দুই রকম বিরিয়ানির মশলা, একটা বাজারের কেনা মশলা আর একটা হচ্ছে বাড়িতে তৈরি করা মশলা। আপনারা চাইলে আপনারা যদি কমেন্টসের মাধ্যমে জানান তাহলে এই মশলাগুলো কিভাবে তৈরি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি দুই রকম মশলা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এই বাটা মশলার সাথে কিন্তু বিরিয়ানির হচ্ছে তেজপাতা আছে, তারপরে আমি আলাদা করে এইটুকু তেজপাতা দিয়ে দিচ্ছি, একবারে একটা তেজপাতা দিলেই হবে। এরপরে ধনা গুঁড়া সাধারণত না দিলেও চলবে, তবে আপনারা দিতে পারেন, যদি আপনারা খান তাহলে দিতে পারেন। এইটুকু ধনা গুঁড়া আমি একবারে কম খাই, তার জন্য একবারে কম দিয়েছি। দিয়ে আমি আবারও এটা সুন্দর করে মাখাবো। দেখুন মাংসটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি, মাংসে একবারে পানি ঝরিয়ে নিয়েছি, মাংসে কিন্তু কোনো রকম পানি নাই, অর্থাৎ মাংসটা খুব ভালো করে ধুয়ে তারপরে মাংস পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে এখন আমরা এতে লবণ দেব। আমরা স্বাদ মতো লবণ, কিন্তু লবণের পরিমাণটা আমি আপনাদের বলছি না, কারণ স্বাদ মতো লবণ আমরা এতে দেব। যে যেমন লবণ খান সে ততটুকু লবণ এখানে দিবেন। এর মধ্যে কিন্তু আমরা চাউলটা আজকে আমি চাষি অর্থাৎ স্কয়ার কোম্পানির যে চাউল, চাষি চিনি গুঁড়া যে চাউল, সেই চাউলটা আমি ব্যবহার করছি আজকের বিরিয়ানি রান্নার ক্ষেত্রে। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার কাছে আসলে এছাড়াও হচ্ছে বাসমতি চাল আছে, পাকিস্তানি বাসমতি চাল আছে, বা বিভিন্ন চাউল আছে। তা আমি আজকে নর্মাল একটা চাউল নিয়েছি, যেটা 110 টাকা থেকে 120 টাকা কেজি, এই চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করছি। পরবর্তীতে আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি বাসমতি অরিজিনাল পাকিস্তানি বাসমতি চাউল বা অন্য চাউল দিয়ে, কামিনী চাউল ইত্যাদি যে চাউলগুলো আছে সেই চাউলগুলো দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করতে আমি আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তার জন্য আপনারা মরিচের পরিমাণটা কিন্তু একটু কমই হয়েছে, কারণ কালারটা বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না, তার জন্য মরিচের পরিমাণটা খুবই কমই দেওয়া হয়েছে। তা আমি এখন ব্যবহার করব যে তেলটা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, সেই তেলটা আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে নর্মাল তেলও কিন্তু দিতে পারেন। আমি এখানে 200 গ্রাম মতো তেল এখানে ব্যবহার করব। 200 গ্রামের মতো তেল এখানে আমি ব্যবহার করলাম। আপনারা তেল কিন্তু একটু কম বেশিও দিতে পারেন, যেহেতু আমি এখানে ঘি বা ডালদা কিছুই ব্যবহার করছি না, তার জন্য কিন্তু আমি 200 গ্রাম মতো তেল এখানে ব্যবহার করলাম। এরপরে আপনার একটু খুব সুন্দর করে এটা মাখাতে হবে, খুব সুন্দর করে মাখাতে হবে। এখন তেল আর মশলা জানি একবারে
মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মিশে যায়, সেজন্য আপনাকে খুব সুন্দর করে এটা মাখাতে হবে। বন্ধুরা, এখন মাংসটা মাখানো হয়ে গেছে, আর আমি একটু হালকা চর্বি ওলা মাংসগুলা এখানে ব্যবহার করেছি। আপনারা কিন্তু মাংসটা আরও ফ্রেশ চর্বি ছাড়াও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের মাংস মাখানো হয়েছে। মাখানো হওয়ার পরে আমি এখানে একটু পানি ব্যবহার করব। আমি বলছিলাম পানি ছাড়া, কিন্তু আমি হাতটা ধুয়ে যেটুকু পরিমাণ পানি, ততটুকু পরিমাণ পানি আমি এতে ব্যবহার করব। আপনারা দেখুন, এই যে হাতটা এখানে খালি জাস্ট ধুয়ে দিচ্ছি, অর্থাৎ ধরে নিতে পারেন 50 গ্রাম পানি এখানে ব্যবহার হয় নাই। 50 গ্রাম পানিও কিন্তু এখানে ব্যবহার হয় নাই, ততটুকু পরিমাণ পানি আপনি এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা কি করব, এটা 30 মিনিট একবারে ঢাকনা দিয়ে 30 মিনিট ঢেকে রেখে দেব। 30 মিনিট ঢেকে রেখে দেব। এর মধ্যে কিন্তু আমরা আপনাদের একটু দেখিয়ে দিই, আমরা চাউলটা কিন্তু ভিজিয়ে রাখছিলাম। আমি এটি একটু সাইড করে ফেলি। আমরা চাউলটা ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা। চাউলটা একবারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু চাউলটা আমরা ভিজিয়ে রাখছিলাম, দেখতে পাচ্ছেন। চাউলটা ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা। চাউলটা ভিজার পরে এই চাউলটা কিন্তু এখন আধা ঘন্টা ভিজছে। এখন আমরা এটা পানি ঝরিয়ে নেব, অর্থাৎ 30 মিনিট যে আমরা মাংসটা ম্যারিনেট হবে, সেই 30 মিনিট আমরা এই চাউলের পানিটা ঝরিয়ে নেব। তা আমরা চলুন আমরা এই পানি ঝরিয়ে নিই, আর 30 মিনিট পরে ফিরছি। কিন্তু এই 30 মিনিট আমি আপনাদেরকে লাইনে রাখছি না, 30 মিনিট আপনাদেরকে স্কিপ করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা এখন পোলাওটা সিদ্ধ করে নেব। পোলাওটার পানি আমরা ঝরিয়ে রাখছিলাম, এই যে পোলাও চালের পানি ঝরিয়ে রাখছিলাম, এখন এটা আমরা সিদ্ধ করে নেব। তার জন্য পানি আমরা ফুটিয়ে নিয়েছি একবারে। পানি যখন ফুটে যাবে তখন এর ভিতরে আপনারা যেটা করবেন, এরকম কয়েক টুকরো দারচিনি, আমি এখানে কয়েক টুকরো দারচিনি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কয়েক টুকরো দারচিনি দিয়েছি, 3-4টা গোলমরিচ দিয়েছি, 3টা এলাচ দিয়েছি, 3টা লবঙ্গ দিয়েছি। এটা আমরা এখন এই পানির ভিতরে দিয়ে দেব। এরপরে আমরা একটু বাজারের কেনা যে বিরিয়ানির মশলা, সেটা আমরা একটু দিয়ে দিলাম। এরপরে আমাদের বানানো যে বিরিয়ানির মশলা, সেটা একটু দিয়ে দিলাম। এরপরে যে আমাদের ঘরে বানানো যে গরম মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ, যেগুলো আমরা ব্লেন্ড করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু ঢেকে দেব, একটু ঢেকে দেব। এখানে আমরা আর কোনো পেঁয়াজ কিন্তু ব্যবহার করব না, এটা অবশ্যই মনে রাখবেন। এখানে আর কোনো পেঁয়াজ আমরা এখানে ব্যবহার করব না। আমরা এটা 2-3 মিনিট ঢেকে দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পানিটা কিন্তু ফুটছে। এই ফোটা অবস্থায় আমরা যে চাউলটা পানি ঝরিয়ে রাখছিলাম, এই পানি ঝরিয়ে রাখা চাউলটা আমরা এখন এর ভিতরে দিয়ে দেব। পানি ঝরিয়ে চাউলটা আমরা এখন এর ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি একটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছি, ভিডিওটা কাট করে ফেলছি, যে এটার ভিতরে আমরা পরিমাণ মতো লবণ কিন্তু দিয়েছি। স্বাদ মতো যে লবণ, সেই লবণটা আমরা কিন্তু দিয়েছি। এখন এই চাউলটা দিয়ে একটু নাড়া দিয়ে আপনারা কি করবেন, একটু ঢেকে দিয়ে রাখবেন 5 মিনিট। 5 মিনিট আপনারা সিদ্ধ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাইস কুকারে রান্না করছি। রাইস কুকারে রান্না করছি। আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই 5 মিনিট আপনারা এই চাউলটা সিদ্ধ করবেন। 5 মিনিটের বেশি কোনো রকম যাবেন না। আপনি যদি রাইস কুকারে রান্না করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই চাউলটা 8 থেকে 10 মিনিট, 10 মিনিটের উপরে কোনো রকম যাওয়া যাবে না। 8 থেকে 10 মিনিট আপনি এই চাউলটা সিদ্ধ করে নেবেন। তারপরে আমরা এখন 10 মিনিট স্কিপ করে দিচ্ছি, 10 মিনিট পরে আপনাদের সাথে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট যে সিদ্ধ করেছি, অর্থাৎ রাইস কুকারে আমি যে 8 মিনিট সিদ্ধ করেছি, করার পরে কিন্তু আমার রাইসটা হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে কিন্তু আমি এই রাইস কুকারেই এক কথায় রাইস কুকারেই কিন্তু আমি মাংসটা বসিয়ে দেব। তা আমি এখন রাইসটা নামিয়ে ফেলছি। এখন বন্ধুরা আমি মাংসটা কিন্তু এই রাইস কুকারে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে ম্যারিনেট করে নিয়েছিলাম, ম্যারিনেট করে রাখছিলাম, মশলা টশলা মাখায় যে রাখছিলাম, দেখেন সেইভাবে আমি এখন চুলায় এই মাংসটা বসিয়ে দিলাম।
আমি রাইস কুকারে কিন্তু রান্না করব। আমি মাংসটা বসিয়ে দিলাম, দিয়ে এই যে ঢেকে দিয়ে রাখতে হবে। এটি ঢাকা দিয়ে রাখবেন একবারে ফুল, এক কথায় ফুল 30 মিনিট। আপনি ঘড়ি ধরে 30 মিনিট এটা ঢেকে রাখবেন, কোনো রকম হাওয়া বের হতে দেবেন না। আমি এই ছিদ্রটাও বন্ধ করে দেবো, এই ছিদ্রটাও বন্ধ করে দিলে কোনো রকম এখান থেকে হাওয়া কিন্তু বের হবে না। এভাবে এটা দমে রান্না করতে হবে, এক কথায় দমে রান্না করবেন। আপনারা ঢাকনা দিয়ে ভালো করে চাপা দিয়ে ঢেকে রাখবেন, জানি কোনো হাওয়া এখান থেকে না বেরোয়। এভাবে আপনি 30 মিনিট সিদ্ধ, এটা একবারে মাংসটা হয়ে যাবে। আপনার নাড়া দেওয়ার কোনো প্রয়োজন আসবে না, কিছুই না। এতে কিন্তু কোনো পানি কোনো কিছু ব্যবহার করা হয় নাই। এভাবে আপনার হয়ে যাবে 30 মিনিট। আমি আবারও একটু দেখিয়ে দিই, ঠিক এভাবেই আপনারা ঢাকা দিয়ে রেখে দিবেন। 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। অলরেডি মাংসটা কিন্তু ম্যারিনেট যে করেছি, মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই আছে। আমরা শুধু এটার মশলার গন্ধ টন্ধগুলা জানি না থাকে, তার জন্য 30 মিনিট আমরা এটা সিদ্ধ করব। আর ততক্ষণে কিন্তু ওদিকে আমরা 30 মিনিট হচ্ছে পোলাওয়ার পানিটা ঝরাইয়ে আমরা মেলে রেখেছি। প্রিয় বন্ধুরা, 30 মিনিট পরে আমরা ফিরে এলাম। এখন আমরা দেখব যে গোশটার মাংসটা কি অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা একবারে তেল উঠে গেছে, দেখেন 30 মিনিট পরে। হ্যাঁ, এটা কিন্তু কোনো কিছু আর দেওয়ার প্রয়োজন নাই, একবারে রান্নাটা কমপ্লিট হয়ে আছে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। এটাকে নামিয়ে ফেলে আমরা শেষ প্রসেস, একবারে লাস্ট প্রসেসিংয়ে আমরা চলে যাব। এটি আমাদের কিন্তু রান্না হয়ে গেছে, গোশটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, গোশটা একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চমৎকারভাবে। তো এখন আমরা লাস্ট প্রসেসে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, আমাদের রান্নাটা আসলে মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা শেষ প্রসেসিংয়ে চলে আসছি। আমরা এখন এই যে একটা পাতিলের ভিতরে আমরা এখন পোলাওটা দিয়ে নিচ্ছি, লেয়ার তৈরি করব। কয়েকটা লেয়ার তৈরি করে কিন্তু এই ব্রানিটি রান্না করা যাবে। তা আমরা যেহেতু রাইস কুকারে রান্না করছি, তার জন্য আমরা কিন্তু এখন লেয়ারটা তৈরি করছি। প্রথমে আমরা পোলাওটা দিয়ে নিচ্ছি, এরপরে আমরা মাংসের লেয়ারটা দেবো। তো রাইস কুকারে রান্না করছি, আপনারা এটা কিন্তু চুলাইও করতে পারবেন, গ্যাসের চুলাই করতে পারবেন। গ্যাসের চুলাই করার জন্য অবশ্যই রুটি বানানো যে তাওয়া আছে, সেই তাওয়াটা ফুল হিট করে নেবেন। তারপরে আপনি আপনার এই রান্নার পাতিলটা সেই তাওয়ার উপরে দিয়েই পোলাওটা ঠিক এভাবে লেয়ার দিয়ে নেবেন। এভাবে লেয়ার দেওয়ার পরে আপনার যে কাজ হবে, এরপরে পোলাওটা যখন লেয়ার হয়ে গেছে, এরপরে আমরা যে কাজটি করব, আমরা এখন ঠিক হচ্ছে মাংসের লেয়ারটা দেব। আমরা মাংসের লেয়ার দেব, একটা লেয়ার তৈরি করব। লেয়ারটা দিয়ে আমরা সুন্দরভাবে মাংসটা বিছিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমরা সুন্দরভাবে কিন্তু মাংসের লেয়ারটা দিচ্ছি। মাংসের লেয়ার দেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ বা ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি আপনারা এখানে মিক্সড করতে পারেন। তা আমরা করছি না, যেহেতু পুদিনা পাতা, ধনে পাতা এই মুহূর্তে হাতের কাছে নাই। আমি এর আগেও বলেছি যে শর্টকাটে কিন্তু আমরা আজকের এই ব্রানিটি রান্না করছি, অর্থাৎ আমাদের হাতে কাছে যা আছে তাই নিয়েই কিন্তু আমরা এই ব্রানিটি রান্না করছি। তবে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়ে দিলাম। আপনারা পরিমাণে বেশিও কিন্তু দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তারপরে আমরা এখন দ্বিতীয় লেয়ারটা তৈরি করব। দ্বিতীয় লেয়ারটা তৈরি করার জন্য কিন্তু আমরা এখন পোলাওটা আবার দিয়ে দিচ্ছি। দ্বিতীয় পোলাওয়ার যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ পোলাওয়ার লেয়ারটা দেওয়ার পরেই কিন্তু পোলাওয়ার লেয়ারটা দেওয়ার পরেই আমাদের যে কাজটি করতে হবে, আমরা পোলাওয়ার লেয়ার দিলাম, এরপরে মাংসের লেয়ার দিলাম, এরপরে আমরা পেঁয়াজের বেরেস্তা, এই জায়গাটাতে কিন্তু আমরা পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি দেব। আমি প্রথমেই বলছিলাম পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু হেভি কড়া হতে হবে, হেভি মচমচা হতে হবে, তাহলেই কিন্তু বিরিয়ানিটা অনেক স্বাদ হবে, খেতে অনেক মজা লাগবে। তা আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের পেঁয়াজের বেরেস্তা আমি তৈরি করেছি। আর এই জায়গাটাতে কিন্তু আমরা যে ঘরে তৈরি করেছি যে বিরিয়ানির মশলাটা, এই মশলাটা এখানে পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে চা চামচের 1 চামচ পরিমাণ, একটু বড় সাইজের চা চামচের 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়েছি। এখানে মশলাটি ছিটিয়ে দেওয়ার পরে আবার কিছু পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমি এখানে দিয়েছি। এরপরে আমরা 2-4টা কাঁচামরিচ এখানে ছিটিয়ে দিতে পারি। আপনারা চাইলে ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে হচ্ছে আপনার
যে মটরশুঁটি সেটাও কিন্তু দিতে পারেন, আলু বোকারা দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন, এরপরে আলু দিতে পারেন, ডিম দিতে পারেন। আমি এগুলা এখানে অ্যাড করছি না, কারণ আমি আগেই বলেছি যেহেতু এটা শর্টকাটে একটা বিরিয়ানি রান্না করব, তাই আমার হাতের কাছে যা আছে আমি সেগুলা দিয়েই রান্না করছি। আশা করছি স্বাদ এবং টেস্ট অনেক সুন্দর এবং অনেক মজাদার হবে। এরপরে আমরা লাস্ট লেয়ারটা যে করব, আমরা এক কথায় এখন পোলাও যেগুলা পোলাও আছে সেই পোলাওটা আমরা সম্পূর্ণ এখন দিয়ে দেব। তারপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমরা পোলাওটা দিয়ে দিচ্ছি। পর আমরা যেটা করব, এখানে আমরা একটু ভেজে রাখা জিরার গুঁড়া, জিরা ভেজে সেটাকে গুঁড়া করে সেই জিরার গুঁড়াটা আমরা এখানে একটু ছিটিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি চাইলে মাংসের লেয়ারের উপরেও দিতে পারেন, কিন্তু আমার কাছে খুব ফেভারিট হচ্ছে যদি পোলাওর উপরে দিই তাহলে খুব ফেভারিট। এরপরে শেষ অংশে যে পেঁয়াজের বেরেস্তাটা আছে, আমি এখানে মোট আধা কেজি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আমি যদিও ঘি ব্যবহার করি নাই, কারণ আজকের রেসিপিটা ছিল হাতের কাছে যা আছে তাই দিয়ে আমরা বিরিয়ানি রান্না করছি। অর্থাৎ আমরা এক্সট্রা কোনো কিছু দিয়ে কিন্তু আমরা আজকের বিরিয়ানিটি রান্না করি নাই। প্রিয় বন্ধুরা, তা এভাবে আপনারা কি করবেন, আপনারা 10 থেকে 12 মিনিট আপনারা এভাবে লো আছে এভাবে ঢেকে দিয়ে, একবারে দমে ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিট আপনারা লো আছে রেখে দিবেন। আমি রাইস কুকারে করছি, তার জন্য আমি এখনো একটু ফুল আছে দিয়ে রাখছি। আমি 5 মিনিট ফুল আছে দিয়ে রাখবো, তারপরে আমি লো আছে করে দেব। অবশ্যই খেয়াল রাখবেন কোনো রকম জানি হাওয়া বাতাস কিছুই না বেরোতে পারে। আমি এখানে ঢেকে দিলাম। এছাড়াও যদি আপনারা একবারে ফুল দমে রাখতে চান তাহলে আটা দিয়ে এই সাইডটা একবারে মুড়িয়ে দিতে পারেন বা ঢেকে দিতে পারেন। আমরা 10 মিনিট পরে দেখব যে এটা কি অবস্থা হয়েছে। ফাইনালি আমাদের রেসিপি শেষ, আমাদের রান্না বাড়া শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে কতটা ক্রিস্পি হয়েছে, কতটা স্বাদ হয়েছে কতটা, এটা তো আর বোঝাতে পারবো না। এটা তো এক কথায় আপনাদের খাওয়ায় দেখাতে হবে, তাহলেই স্বাদ কতটা হয়েছে সেটা বোঝা যাবে। যাই হোক, এখন আমরা এটা বেড়ে আপনাদের দেখাচ্ছি আসলে কতটা ক্রিস্পি, কতটা স্বাদ হতে পারে। আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এখন এটা বাড়লে আসলে মানে আসলে দেখে মনে হবে যে আসলে কতটা স্বাদ হতে পারে, এটা বাড়ার পরে বোঝা যাবে। অবশ্যই বিরিয়ানি সবসময় কিন্তু একটু নাড়িয়ে নেওয়া উচিত, কারণ যেহেতু এটা একটু ঝোল ঝোল রেখেই কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়েছে। এখন আমরা বেড়ে দেখাচ্ছি আপনাদের। অনেকটা ঝরঝরা কিন্তু বিরিয়ানিটা হয়েছে, একবারে ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। আপনারা বাসায় ট্রাই করুন, দেখবেন যে আসলে কতটা মজাদার হয়েছে। সে আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এখানে বেড়ে আপনাদের একটু দেখালাম। খুবই ক্রিস্পি এবং খুবই স্বাদ হয়েছে। আমার যতটুকু ধারণা খুবই ক্রিস্পি এবং খুবই স্বাদ হয়েছে। হ্যাঁ, একবারে এক্সিলেন্ট একটা বিরিয়ানি হয়েছে আমার যতটুকু ধারণা। তারপরেও আমি খেয়ে এর স্বাদটা নিয়েই তারপরে আমি আপনাদেরকে আসলে দেখাবো। এখন অনেকটা গরম, শীতের দিন তো এখনও ফ্যান লাগায় নাই। ছেলেরা খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছেলেরা খাচ্ছে। কেমন হয়েছে স্বাদ আমরা ওদের কাছ থেকে একটু শুনবো, তারপরে আমি খেয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। বা ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, কিন্তু তুমি কিছু বলবা, বলো। স্বাদটা অনেক ভালো হয়েছে, কিন্তু আপনারা নিজে রেঁধে খাইয়ে দেখবেন যে কি টেস্টি। আচ্ছা, তারপরে কিছু বলবি? স্বাদ কিরকম হয়েছে? স্বাদ ভালো হয়েছে। আচ্ছা, ফাইনালি এখন আমি নিজে খেয়ে একটু দেখাবো যে আসলে কেমন হয়েছে।
অবশেষে হয়ে গেল আমাদের রেসিপিটি কমপ্লিট। আপনারা দেখলেন কোন কোন প্রসেসে আমি রান্নাটি করলাম। আসলে অতুলনীয় স্বাদের একটা বিরিয়ানি আজকে রান্না করেছি। আমি প্রথম যে ইন্ট্রোটা দেখেছেন সেই ইন্ট্রোতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে খুবই স্বাদ এবং খুবই ক্রিস্পি একটা বিরিয়ানি রান্না করেছি। প্রায় সময় আসলে রান্না করে থাকি, তা আমার কাছে মনে হলো এই স্বাদটা যদি আপনাদের কাছে শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আজকে কিন্তু আমি যে রান্নাটা করেছি এটা হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করেছি। তা আপনারা চাইলে আপনারা কমেন্টসে লিখতে পারেন, তাহলে খাসির মাংস দিয়ে কিভাবে বিরিয়ানিটি করতে হবে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো। এছাড়াও আরও কম সময়ে একবারে শর্টকাটে আমরা মাংস রান্না করতে পারি একবারে পানি ছাড়া, সেই ব্যবস্থাও আমি আপনাদের দেখাতে পারবো, আপনারা যদি কমেন্টসে জানান। তা এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন, শেয়ার করতে একটুও ভুলবেন না, কারণ এত সুন্দর চমৎকার একটা ভিডিও আপনারা শেয়ার করবেন এটাই আমি সবসময় কামনা করছি। তা আজকের ভিডিও থেকে আমি মুন্না বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।